স্যাটেলাইট আর মহাকাশ দখলের এই যুগে চীন এমন এক শক্তি হয়ে উঠছে যা আমেরিকার বহু বছরের আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। চীনেরা কখনোই নিয়ম মেনে খেলতে পছন্দ করে না। তারা আমেরিকাকে প্রতিযোগী নয়, বরং শত্রু হিসাবে দেখে। আজ আমরা এমন এক নীরব বিপ্লবের কথা বলবো যা আমাদের চারপাশের বিশ্বকে বদলে দিতে চলেছে। আমরা জানব কিভাবে ইরান জিপিএস বন্ধ করে চীনের দিকে ঝুঁকে পড়ল এবং কেন এই ঘটনা ভবিষ্যতের যুদ্ধকে পুরোপুরি বদলে দেবে। গত সপ্তাহে যখন ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছিল, তখন এমন একটি ঘটনা ঘটল যা বেশিরভাগ সংবাদ মাধ্যমেই এড়িয়ে গিয়েছিল। ইরান নিঃশব্দে একটি বিশাল কৌশলগত সিদ্ধান্ত নেয়। তারা নিজেদের পুরো দেশ থেকে আমেরিকার জিপিএস সিস্টেম বন্ধ করে দেয় এবং আনুষ্ঠানিকভাবে চীনের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম বেইডু গ্রহণ করে। এটা শুধু কোনো সফটওয়্যার আপডেট ছিল না বন্ধুরা, এটা ছিল আমেরিকার মুখের ওপর একটা দরজা বন্ধ করে দিয়ে চীনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া। আর ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্ত ইরানের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে, বিশেষ করে যখন শোনা যাচ্ছে যে ইসরায়েল শুধু নিজেদের গুছিয়ে নেওয়ার জন্যই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, যাতে নতুন করে আরও বড় আক্রমণ শুরু করা যায়। জিপিএসের ওপর কেন এত নির্ভরতা ছিল? দশকের পর দশক আমেরিকার তৈরি আর নিয়ন্ত্রিত জিপিএস ছিল আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। রাস্তা খোঁজা, সময় জানা বা যে কোনো জায়গার অবস্থান বের করা, সব কিছুর জন্যই আমরা জিপিএসের উপর নির্ভরশীল ছিলাম। কিন্তু ইরান বা আমেরিকার সঙ্গে যাদের সম্পর্ক ভালো নয়, তাদের জন্য এই নির্ভরতা ছিল একটা বড় রিস্ক। কারণ আমেরিকা চাইলেই যে কোনো দেশের জন্য এই পরিষেবা বন্ধ করে দিতে পারে, তাদের উপর নজরদারি করতে পারে, এমনকি সাইবার হামলাও করতে পারে। তাহলে ইরান কেন এখনই এই সিদ্ধান্ত নিল? এর পেছনে বেশ কয়েকটি বড় কারণ আছে। আসুন সহজ করে বুঝি। প্রথম কারণ, সাইবার যুদ্ধ। বর্তমান সময়ে যুদ্ধ শুধু মাঠে হয় না, ইন্টারনেটেও হয়। ইসরায়েল ও আমেরিকার সঙ্গে ইরানের উত্তেজনা যখন চরমে, তখন তারা এমন কোনো সিস্টেমের উপর ভরসা করতে পারছিল না যা তাদের শত্রুরা সহজেই নষ্ট করে দিতে পারে। দ্বিতীয় কারণ, চীনের সঙ্গে বন্ধুত্ব। চীনের বেইরো সিস্টেম প্রযুক্তিগত তো উন্নত বটেই, এর সাথে চীনের সঙ্গে ইরানের কৌশলগত সম্পর্ক গভীর হচ্ছে। বাণিজ্য, শক্তি এবং প্রতিরক্ষা সব ক্ষেত্রেই এই দুই দেশ একে অপরের পাশে দাঁড়াচ্ছে। পশ্চিমা নির্ভরতা থেকে মুক্তি। ইরান চাইছে আমেরিকা বা পশ্চিমা বিশ্বের কোনো সিস্টেমের ওপর নির্ভর না থাকতে, সেটা আন্তর্জাতিক অর্থ লেনদেনে সুইফট হোক, ইন্টারনেট হোক বা স্যাটেলাইট নেটওয়ার্ক। কিন্তু আসল কারণটা আরও মারাত্মক। এখনই এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে ছিল ইরানের ওয়াররুমের ভেতরে ঘটে যাওয়া এক চঞ্চলকর ঘটনা। ইরানের মিডিয়া দাবি করে যে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম তাদের দেশের বড় বড় সামরিক কর্মকর্তাদের রিয়েল টাইম লোকেশন বা তারা সেই মুহূর্তে কোথায় আছেন সেই তথ্য শত্রুদের, বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকার কাছে ফাঁস করে দিচ্ছিল। অভিযোগ করা হয়, যখনই ফোন ইন্টারনেটের সঙ্গে যুক্ত হতো, এই অ্যাপসগুলো লোকেশন ডেটা পাঠিয়ে দিত, যা শত্রুপক্ষের ড্রোন বা মিসাইলের জন্য একটা ডিজিটাল রুটের মতো কাজ করত। ভাবুন তো কতটা ভয়ঙ্কর। যদিও মার্ক জাকারবার্গের সংস্থা মেটাই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে তারা ব্যবহারকারীর সঠিক লোকেশন নেয় না এবং তাদের মেসেজ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকে। কিন্তু সাইবার বিশেষজ্ঞরা বলছেন আসল রিস্কটা মেসেজের ভেতরে নয়, বরং এর মেটা ডেটাতে। ব্যাপারটা অনেকটা চিঠির মতো। চিঠির ভেতরে কি লেখা আছে সেটা হয়তো এনক্রিপশনের কারণে কেউ পড়তে পারল না, কিন্তু খামের ওপরে কার কাছ থেকে এলো, কাকে পাঠানো হলো, কোন পোস্ট অফিস থেকে কখন পাঠানো হলো, এই সব তথ্য তো লেখা থাকে। এটাই মেটা ডেটা। আর শত্রুরা এই তথ্য ব্যবহার করেই মারাত্মক হামলা চালাতে পারে। এর জবাবে ইরান তার দেশের 90 কোটি মানুষকে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ডিলিট করতে নির্দেশ দেয় এবং এগুলোকে গুপ্তচর্যাবৃত্তির হাতিয়ার বলে ঘোষণা করে। আর এটা শুধু ইরানের কোনো ভিত্তিহীন ভয় ছিল না। ইরানের বেশ কয়েকজন হাই প্রোফাইল সামরিক কর্মকর্তার হত্যাকাণ্ড, এমনকি যুদ্ধের সময়ও ডিজিটাল তথ্য ফাঁসের সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। এই কারণেই ইরান ইন্টারনেট পরিষেবাও 97% বন্ধ করে দিয়েছিল। মজার ব্যাপার হলো, কিছুদিন আগে খুদ আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস তার সদস্যদের সব ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে। কারণ হিসেবে বলা হয়েছে যে এটি ব্যবহারকারীর ডেটা কিভাবে সুরক্ষিত রাখে সে বিষয়ে স্বচ্ছ নয়। কিভাবে জিপিএস আমেরিকার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠল? এই পুরো ঘটনাটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। দেখতে হবে কিভাবে জিপিএস আমেরিকার হাতে এক অদৃশ্য কিন্তু শক্তিশালী হাতিয়ার হয়ে উঠল। গল্পের শুরু ঠান্ডা যুদ্ধের সময়। 1957 সালে যখন সোভিয়েত ইউনিয়ন তাদের প্রথম স্যাটেলাইট স্পুটনিক মহাকাশে পাঠায়, তখন আমেরিকা চমকে গিয়েছিল। মার্কিন বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে তারা মাটি থেকেই এর রেডিও সিগন্যাল ট্র্যাক করতে পারছেন। সেদিন শুধু একটা ধাতব বল মহাকাশে ঘোরেনি, সেদিন থেকে শুরু হয়েছিল দুই পরাশক্তির মধ্যে মহাকাশ দখলের এক স্নায়ুযুদ্ধ। এরই সূত্র ধরে মার্কিন নৌবাহিনী তাদের সাবমেরিনের জন্য প্রথম স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম তৈরি করে। 1973 সালে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বিশ্বজুড়ে কাজ করার জন্য ন্যাভস্টার জিপিএস চালু করে। এটি ছিল পুরোপুরি সামরিক নিয়ন্ত্রিত একটি সিস্টেম। কিন্তু 1983 সালে একটি মর্মান্তিক ঘটনা ঘটে।
সোভিয়েত ইউনিয়ন একটি কোরিয়ান যাত্রীবাহী বিমানকে ভূপাতিত করে দেয়। এরপরই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ঘোষণা করেন যে জিপিএস সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। তবে এর সিগন্যালের মান ইচ্ছে করে কিছুটা কমিয়ে রাখা হতো, যাতে এটি মার্কিন সামরিক ব্যবহারের মতো নির্ভুল না হয়। 2000 সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এই বাধা তুলে দেন এবং সাধারণ মানুষের জন্য উচ্চমানের জিপিএস পরিষেবা খুলে দেন। আর তখন থেকেই আমাদের জীবন বদলে যেতে শুরু করে। স্মার্টফোন, উবার, ফুড ডেলিভারি থেকে শুরু করে আধুনিক কৃষি, সব কিছুই জিপিএস নির্ভর হয়ে পড়ে। গাড়িতে ভাঁজ করা ম্যাপ নিয়ে ঝগড়া করার দিন শেষ হয়ে গেল। মনে আছে সেই দিনগুলো কথা? তুমি ওই মোড়টা মিস করলে, পেছনে যাও, কেন আগে বলনি? জিপিএস হয়তো ঝগড়া কমিয়ে দিয়ে অনেক সম্পর্ক বাঁচিয়েছে। তবে এই সুবিধার পেছনে একটা গভীর সত্য লুকিয়েছিল। আপনি পাকিস্তানে চাল ডেলিভারি করুন বা দক্ষিণ চীন সাগরে জাহাজ চালান, আপনি এমন একটি সিস্টেম ব্যবহার করছিলেন যার সুইচ আমেরিকার হাতে। একটা সমীক্ষা বলছে, জিপিএস যদি মাত্র একদিনের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে শুধু আমেরিকাতেই প্রতিদিন $1.6 বিলিয়ন ক্ষতি হবে। চীনের ঘুম ভাঙল কবে? আমেরিকা যখন জিপিএস দিয়ে বিশ্ব শাসন করছিল, তখন চীন নীরবে সব দেখছিল। 1991 সালের উপসাগরীয় যুদ্ধে তারা দেখেছিল কিভাবে আমেরিকা জিপিএস নির্ভর মিসাইল দিয়ে ইরাককে ধ্বংস করে দিয়েছিল। তখনই চীনা নেতারা বুঝেছিলেন তাদের একটি নিজস্ব সিস্টেম দরকার। কিন্তু আসল ঘটনাটি ঘটেছিল 1996 সালে তাইওয়ান প্রণালীর সংকটের সময়। তাইওয়ানের স্বাধীনতাপন্থী পদক্ষেপের প্রতিক্রিয়ায় চীন ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে। আমেরিকা তখন তাইওয়ানের সমর্থনে দুটো বিশাল বিমানবাহী রণতরী পাঠিয়ে দেয়। এটি ছিল চীনের জন্য একটা স্পষ্ট বার্তা, পিছু হটো। সেই দিন চীন বুঝতে পেরেছিল যে আমেরিকা জিপিএস নির্ভর সেনাবাহিনীর সামনে তারা কতটা অসহায় এবং অন্ধ। তারা বুঝতে পারছিল যে তাদের পুরো সামরিক শক্তি যেন একটা অদৃশ্য সুতোয় বাঁধা, আর সেই সুতোর এক প্রান্ত রয়েছে আমেরিকার হাতে। আমেরিকা চাইলেই সেই সুতো কেটে দিতে পারে। এরপরেই 1997 সালে চীন তাদের নিজস্ব স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম বেইদু তৈরির কাজ শুরু করে। বেইদু জিপিএসের থেকেও শক্তিশালী। বেইদু এখন আর শুধু একটি বিকল্প নয়, এটি একটু শক্তিশালী প্রতিযোগী। আসুন দেখি এটি জিপিএসের থেকে কতটা আলাদা। স্যাটেলাইটের সংখ্যা। আমেরিকার জিপিএসের স্যাটেলাইট আছে 31টি, আর চীনের বেইদু সিস্টেমের সক্রিয় স্যাটেলাইট আছে প্রায় 45 থেকে 50টি। এশিয়া ও আফ্রিকার অনেক দেশে জিপিএস যেখানে 3 থেকে 5 মিটার পর্যন্ত নির্ভুল লোকেশন দেখায়, সেখানে বেইদু 1 মিটারের মধ্যে নির্ভুলতা দেয়। সহজ কথায়, বেইদু আপনাকে আপনার ঘরের অনেক বেশি কাছাকাছি লোকেশন দেখাতে পারে। বিশেষ সুবিধা, বেইদুর একটু বিশেষ ক্ষমতা আছে যা জিপিএসে নেই। সেটি হলো শর্ট মেসেজ পাঠানোর সুবিধা। অর্থাৎ যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই, যেমন যুদ্ধক্ষেত্রে বা প্রাকৃতিক দুর্যোগের সময়, সেখানেও বেইদু ব্যবহার করে ছোট টেক্সট মেসেজ বা লোকেশন পাঠানো সম্ভব। ভাবুন তো যুদ্ধক্ষেত্রে এটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। চীনের বিশ্বজয়ের নীরব পরিকল্পনা। বেইদু এখন বিশ্বের 140টিরও বেশি দেশে ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে সেই সব দেশগুলিতে যারা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ। আফ্রিকা মহাদেশের 30টিরও বেশি দেশ নিখুঁত প্রাসবের জন্য বেইদু ব্যবহার করছে এবং তাদের ফসলের উৎপাদন 15% পর্যন্ত বাড়াতে সক্ষম হয়েছে। যখন ইরান জিপিএস বন্ধ করে বেইদু চালু করে, তখন তারা শুধু একটি প্রযুক্তি বদলায় না, তারা একটি ভূরাজনৈতিক পক্ষ বেছে নেয়। যদি বেইদুর এই উত্থান চলতে থাকে, তাহলে আমরা হয়তো আমেরিকার ডিজিটাল সাম্রাজ্যের পতন দেখতে চলেছি। অন্যদিকে আমেরিকা আপডেটের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। তাদের নতুন জিপিএস-3 স্যাটেলাইটগুলি খুব সামান্য উন্নতি করেছে। তাদের পরবর্তী প্রজন্মের জিপিএস-3F আসতে 2030-এর দশক লেগে যাবে। আর 2035 সালের মধ্যে চীন বেইদুকে বিশ্বের প্রধান ন্যাভিগেশন সিস্টেম হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। ইরানের জন্য বেইদু কতটা কার্যকরী হবে? ইরানের জন্য বেইদু একটি গেম চেঞ্জার। সামরিক শক্তি। এখন ইরানের ড্রোন, মিসাইল এবং প্রতিরক্ষা ব্যবস্থা বেইদু এর এনক্রিপ্টেড এবং সুরক্ষিত সিগন্যাল ব্যবহার করে আরও নিখুঁতভাবে হামলা চালাতে পারবে। আমেরিকা চাইলেও এই সিগন্যাল জ্যাম করতে বা বন্ধ করতে পারবে না। অর্থনৈতিক সুরক্ষা। নিষেধাজ্ঞার অধীনে থাকা ইরানের জন্য এটি একটি বড় স্বস্তি। তাদের তেলের ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজগুলি এখন পশ্চিমা নজরদারি এড়িয়ে বেইদু ব্যবহার করে নিরাপদে চলাচল করতে পারবে। কৌশলগত সংযোগ। বেইদুর মাধ্যমে ইরান চীনের সঙ্গে ইউরেশীয় বাণিজ্য করিডোরে আরও ভালোভাবে যুক্ত হতে পারবে, যা তাদের অর্থনীতিকে শক্তিশালী করবে।